পর্ব ৩২ দাদুর নাতির বড় গলা। প্রিয়াঙ্কা শোন, তুই তখন নীলকে নিয়ে কি বলছিলি বলতো? কথাটা বলাই হচ্ছিল না। নীলের ব্যাপারে তুই কিছু বলতে চাইছিলি, কিন্তু বারবার নীল আটকে দিচ্ছিল। কি বলতে চাইছিলি বল? তুই কিছু লুকোচ্ছিস আমার থেকে? চোখে অনেক প্রশ্ন নিয়ে আদ্রিতা কথাটা জিজ্ঞেস করল প্রিয়াঙ্কাকে। হঠাৎ এমন প্রশ্নের বানে ঘাবড়ে গেল প্রিয়াঙ্কা। ওর মনে পড়ে গেল নীলের আসল পরিচয় সম্পর্কে প্রণয়কে জানাতে চেয়েছিল ও। প্রণয়ের এই সীমাহীন অসভ্যতামও ও থামাতে চেয়েছিল, কিন্তু নীল বারবার ইচ্ছাকৃতভাবে থামিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কাকে। কিন্তু পরে প্রিয়াঙ্কা বুঝতে পেরেছিল যে নীল হয়তো এইভাবে ওর প্রকৃত পরিচয় আদ্রিতার সামনে প্রকাশ করতে চায় না, তাই চুপ করেছিল ও। আদ্রিতাও জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছিল না। তবে এবার আদ্রিতা চেপে ধরল প্রিয়াঙ্কাকে। নীলের ব্যাপারে জানার জন্য ওকে একদম কোণঠাসা করে দিল আদ্রিতা। প্রিয়াঙ্কা বুঝতে পারছিল না যে ও আদ্রিতাকে কি উত্তর দেবে। প্রিয়াঙ্কা ভাবল যে করেই হোক এই প্রসঙ্গটা চেঞ্জ করতে হবে। কিন্তু ততক্ষণে আদ্রিতা প্রিয়াঙ্কার একেবারে কাছে চলে এসেছিল। প্রিয়াঙ্কার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ওর উত্তরের অপেক্ষা করছিল আদ্রিতা। আমি তো কি বলতো বুঝতে পারছি না, তুই কিসের কথা বলছিস? ওর এই রকম অপ্রস্তুত অবস্থা দেখে আদ্রিতার আরও সন্দেহ হলো। ও আরও কিছু কথা বলতে যাবে, এমন সময় ডিরেক্টর স্যার আদ্রিতার সামনে এসে ক্ষমা চাইলেন। আই এম সো সরি ম্যাডাম ফর দিস ক্যাওস। এই পরিস্থিতি একেবারেই কাম্য নয়। আমি থাকলে এমন অঘটন ঘটতে দিতাম না। আপনার অসুবিধার জন্য আমাদের কর্তৃপক্ষ আপনার কাছে ক্ষমা প্রার্থী। প্রিয়াঙ্কা হাঁফ ছেড়ে বাঁচল। আদ্রিতা এখন ওনার কথাতেই কনসেন্ট্রেট করছিল। কিন্তু ডিরেক্টর স্যারের কথা শেষ হতে না হতেই সাইড থেকে প্রণয় এসে রাগতভাবে বলল, স্যার, আপনি আমাকে সবার সামনে অপদস্থ করে ভালো করলেন না। আপনি নিজের এখতিয়ার ভুলে যাচ্ছেন। এই সমস্ত পরিস্থিতিটাই প্রণয়ের জেদ এবং দম্ভের পরিণতি। তারপরও নিজের ইগো স্যাটিসফাই করার জন্য প্রণয়ের এত গলাবাজি। নিজেকে আর সংযত করে রাখতে পারলেন না প্রৌঢ় ডিরেক্টর। এত কিছুর পরেও প্রণয়ের এই হম্বিতম্বি ওনার সহ্য হচ্ছিল না। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তোমার লজ্জা হওয়া উচিত। আজ তোমার কারণে আমাদের কোম্পানির এত বড় বদনাম হলো, আর তুমি উল্টে আমার কাছে কৈফিয়ত চাইছো। একবার নিজের দিকে তাকালে বুঝতে পারতে কেমন পশুর মতো দেখাচ্ছে তোমায়। শেম অন ইউ। তোমায় ম্যানেজারের পোস্ট থেকে এখনই বরখাস্ত করে দেব আমি অথরিটিকে জানাবো। নীলের সামনে ডিরেক্টরের একটার পর একটা অসম্মানজনক বাক্যবাণ কিছুতেই বরদাস্ত করতে পারল না প্রণয়। ও এই অপমানের শেষ দেখে ছাড়বে। ডিরেক্টর যতই বয়োজ্যেষ্ঠ হোক, অভিজ্ঞতায় এবং পোস্টে যতই সিনিয়র হোক না কেন, ও এর বদলা নিয়েই ছাড়বে। যে আদ্রিতা কিছুদিন পর ওর স্ত্রী হবে, তার সামনে এমন অসম্মান! প্রণয়ের মেল ইগোতে আঘাত লাগল। দাঁড়ান, আমি এখনই দাদামশাইকে ফোন করছি। আমি আপনার নামে দাদামশাইয়ের কাছে নালিশ জানাবো। ভুলে যাবেন না আমিও প্রবীর মিত্রের নাতি। আমারও কম ক্ষমতা নেই। আমি চাইলে আপনাকে এখনই এখান থেকে বের করে দিতে পারি। বলতে বলতে নিজের ফোন বের করে ওর দাদামশাইকে ফোন করতে শুরু করল। এমন সময় নীল ডিরেক্টরের কাছে এগিয়ে আসায় ডিরেক্টর ব্যতিব্যস্ত হয়ে নীলকে জিজ্ঞেস করলেন, আপনার কাগজপত্র তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আপনি অমলতাস নিয়ে খুশি তো? আমরা ভীষণ গর্বিত। এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সবচেয়ে সুন্দর অ্যাপার্টমেন্টের ওনার আজ থেকে আপনি হলেন। আসলে নীল চাইলেই নিজেদের কোম্পানির বিল্ডিংগুলোর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর ফ্ল্যাট বিনা পয়সায় বুক করতে পারত। কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে অনেকগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বিক্রির জন্য তৈরি করে ফেলেছিল ওদের কোম্পানি। নীল চাইলেই পারত, কিন্তু ও সেটা করল না। আসলে নীলের কাছে ওর আত্মসম্মান বড্ড দামি। এই আত্মসম্মান বোধ থেকেই বিপুল অর্থ খরচ করে অন্য জায়গা থেকে নিজের জন্য ফ্ল্যাট কিনতে চেয়েছিল নীল। ওর বিশ্বাস, নিজের দমে কিছু করলে নিজের আত্মসম্মান অটুট থাকবে। যে কোনো পুরুষ মানুষই নীলের মতোই ভাববে, অন্তত যার মেরুদণ্ড এখনো সোজা রয়েছে। আপনি কষ্ট করে একবারটি আমাদের অফিসে আসবেন, আর কিছু ফর্মালিটিস বাকি আছে। নীল সম্মতি জানিয়ে বলল, নিশ্চয়ই। তার আগে আপনারা খেয়াল রাখবেন প্রণয়ের মতো কেউ যেন আপনাদের কোম্পানির সুনাম নষ্ট না করে। তাহলে ভবিষ্যতে আপনাদের কোম্পানিও বিপদে পড়বে। নীলের এই কথাগুলোর গভীরতা সহজেই ধরতে পারলেন ডিরেক্টর। নীল রয়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের সিইও, তাই এই শ্লেষযুক্ত কথাগুলোর মানে কি হতে পারে সহজেই আন্দাজ করতে পারল ডিরেক্টর। তখনই একজন স্টাফ এসে এতক্ষণের ঘটে যাওয়া সমস্ত সিসিটিভি রেকর্ডিং একটা পেন ড্রাইভে করে ডিরেক্টরের হাতে দিয়ে গেল। ডিরেক্টর নীলকে নিয়ে ওনাদের অফিসের জন্য এগোতে শুরু করলেন।
প্রণয় ফোন পকেটে রেখে এসে বলল, কি ডিরেক্টর স্যার, এবার আপনাকে বাঁচাবে কে? আর কিছুক্ষণের মধ্যেই দাদামশাই এখানে আসছেন। আমি দাদামশাইকে জানাবো আপনি কি দুর্ব্যবহারটাই না করলেন আমার সাথে। কিন্তু নীল আর ডিরেক্টর স্যার তাতে পাত্তা না দিয়ে ভেতরে চলে গেল। ওদের পেছন পেছন গেল প্রণয়। এসব দেখে আদ্রিতা এবার ভীষণ ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, নীলের সাথে ওরা উল্টোপাল্টা কিছু করবে না তো? আবার কোনো খারাপ ব্যবহার নিশ্চয়ই করবে না বল? আদ্রিতার কথা শুনে প্রিয়াঙ্কা হেসে ফেলল। তুই নিশ্চিন্তে থাক, নীলদা একাই 100। ওর জন্য তোর দুর্ভাবনা কিসের? প্রিয়াঙ্কা সাহস দিয়ে আদ্রিতার কাঁধে হাত রাখল। কিন্তু আদ্রিতাকে সত্যি কথাটা বলার সাহস এখনো হলো না প্রিয়াঙ্কার। আদ্রিতাও এতক্ষণে ভুলে গেছে ব্যাপারটা। ওর কৌতূহলগুলো এতক্ষণে ধামাচাপা পড়ে গেছে অন্য চিন্তায়। তাই আর কথা বাড়াল না প্রিয়াঙ্কা। নীল, প্রণয় আর ডিরেক্টর স্যার তিনজনেই লিফটে উঠে 14th ফ্লোরে ওদের অফিসে এসে ঢুকল। প্রণয় নিজের সিটে বসে পায়ের উপর পা তুলে বয়োজ্যেষ্ঠ ডিরেক্টরকে বলল, এখনও সময় আছে, আপনি এখান থেকে চলে যান। আপনি একজন গণ্যমান্য সিনিয়র, আর আমিও চাই আপনার সম্মান অটুট থাকুক। কেন বেকার আমাদের মাঝে ঢুকছেন? দাদামশাই আসার আগে আপনি চলে গেলে আপনার চাকরিটা বেঁচে যাবে। এই বয়সে চাকরি গেলে আপনাকে নতুন করে কেউ কাজ দেবে না। আপনি একটা ওয়ার্থলেস ছেলের জন্য এতটা ঝুঁকি কেন নিচ্ছেন? আপনি আমার দাদামশাইকে চেনেন তো? ডিরেক্টর প্রণয়ের এই প্রলাপের কোনো উত্তর না দিয়ে নীলকে বলল, প্রবীরবাবু আসছেন, আপনি একটু অপেক্ষা করুন। উনি একজন সম্মানীয় ব্যক্তি, যথেষ্ট রিজনেবল একজন মানুষ। সমস্ত কিছু বুঝে শুনে নিজের বোধ দিয়ে বিচার করে তবেই উনি সিদ্ধান্ত নেবেন। আপনি ক্ষমা করে দিন। এই কোম্পানির নেগলিজেন্সের জন্য প্রণয়ের মতো অবাধ্য ছেলেকে ম্যানেজার বানানো হয়েছে। ওর এখানে আজকেই শেষ দিন। আমার দাদামশাই থাকতে আপনি আমাকে বরখাস্ত করার কে? আর আপনি এই ভিখারিটার সামনে আমাকে বারবার ছোট করছেন। আমি চাইলে কিন্তু এখনও আপনাকে বাঁচাতে পারি। আপনি ভুলে যাচ্ছেন আমি প্রবীর মিত্রের নাতি। আপনি এই ছেলেটাকে ডিফেন্ড করা বন্ধ করুন। প্রণয়ের এই কথাগুলো নীল আর হজম করতে পারল না। সোজা প্রণয়ের দিকে চোখ রাঙিয়ে বলল, কিপ ইওর মাউথ শাট প্রণয়। তুমি ওনাকে এত কথা শোনাচ্ছ কেন? কি চাও তুমি? আসলে এই রিয়েল এস্টেট কোম্পানি প্রণয়ের পরিবারের, আর সেখানে দাদামশাইয়ের কথাই শেষ কথা। কারণ প্রণয়ের দাদামশাই এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। পরিবারের কোম্পানি বলেই প্রণয়ের এত স্পর্ধা। বাপদাদার কোম্পানিতে বিনা পরিশ্রমে উঁচু পদ পেয়ে অনেক মানুষের মাটিতে পা পড়ে না। এই কারণে বহু পরিশ্রমী মানুষ নিজেদের জায়গা হারিয়ে ফেলছে। তবে এটাও ঠিক, এর কিছু ব্যতিক্রমও আছে। যেমন নীল, দাদুর কোম্পানি হলেও ও কিন্তু নিজের জায়গাটা ঠিক তৈরি করে নিয়েছে। প্রণয় নীলের দিকে তাকানোর প্রয়োজন বোধ করল না। ডিরেক্টরকে ক্রমাগত উত্ত্যক্ত করে গেল, আপনি এই নীলকে আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে বলুন। ও যদি আমার পায়ে পড়ে ক্ষমা চায় তাহলে আমি খুশি হয়ে আপনার নামে আর কোনো কমপ্লেন করব না। উল্টে দাদামশাইকে বলে আপনার প্রমোশনের পাকাপাকি ব্যবস্থা করে দেব। আপনি আমার কথার দাম জানেন নিশ্চয়ই। প্রণয়ের এই বাড়বাড়ন্ত দেখে নীল মনে মনে হাসছিল আর ভাবছিল, এই কোম্পানির যতটা প্রশংসা শুনেছিলাম মোটেও ততটা ভালো কোম্পানি নয়। আর এই প্রবীর মিত্রের এত ক্ষমতা সত্যিই কি আছে? আমাদের কোম্পানির সাথে প্রবীর মিত্রের যোগাযোগ কতটা? রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজে প্রবীর মিত্রের অথরিটি সম্পর্কে জানলে ভালো হতো। মনের মধ্যে এই সমস্ত ভাবনা চলছিল নীলের। তখন প্রণয় নীলকে বলল, তোমার ভেতর আদ্রিতা কি এমন দেখেছে জানি না ভাই, এত ছেলে থাকতে তোমাকে আদ্রিতা কেন বিয়ে করলো? কে জানে, মতিভ্রম হয়েছিল বোধহয়। প্রথম কথা, কিছু থাকুক বা নাই থাকুক, আদ্রিতা এখনও আমার স্ত্রী। আর দ্বিতীয় কথা, তুমি আদ্রিতার যোগ্যই নও। আগে ওর মতো কোয়ালিফিকেশন জোগাড় করো, তারপর তোমার ওই অপয়া মুখে ওর নাম নিও। শান্ত নীল দৃঢ়ভাবে উত্তর দিল। রেগে আগুন প্রণয় ঘৃণা ভরে বলল, এই ভিখারি, তুই চুপ কর। তুই কে আমাকে জ্ঞান দেওয়ার? তোর কাছে কি আছে? কিচ্ছু নেই। শালা অভাগা ইতর, গরিব ভিখারি তুই একটা। অত্যন্ত ঘৃণ্য চোখে প্রণয় নীলের দিকে তাকালো। কি হচ্ছে কি এসব? তুমি দেখি থামার নামই নিচ্ছ না। তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে প্রণয়, সাবধান। ডিরেক্টর এইবার খুব চিৎকার করে প্রণয়কে বকে থামাতে চাইলেন, কিন্তু কে শোনে কার কথা? আপনি আর একটাও কথা বলবেন না। অনেকক্ষণ ভালোভাবে আপনার সাথে কথা বলেছি, আপনাকে সম্মান দিয়েছি। আপনার মতো বদ লোকেদের শায়েস্তা করতে আমার 1 সেকেন্ড লাগবে। প্রণয়ের এই রূপ ডিরেক্টর আগে দেখেনি। ওর এত বয়সের অভিজ্ঞতায় এমন বেয়াদবির মুখোমুখি আগে কখনো হতে হয়নি। ও চাইলেও এখনই প্রণয়কে এখান থেকে বের করতে পারবে না, কারণ সেই ক্ষমতা ওর নেই। শুধু অবাক দৃষ্টিতে প্রণয়ের এই পাশবিক বহিঃপ্রকাশ দেখে থম মেরে গেলেন ডিরেক্টর স্যার।
এবার নীলেরও কান গরম হয়ে গেল। যতই হোক, ওর সামনে একজন প্রবীণ মানুষের প্রতি এমন নিকৃষ্ট ব্যবহার কিছুতেই সহ্য হচ্ছিল না নীলের। উঠে দাঁড়িয়ে নীল তেড়ে গেল। এনাফ ইজ এনাফ। এরই সঙ্গে দরজা খোলার শব্দ হলো। সবার নজর এখন দরজার দিকে। তাহলে অবশেষে প্রবীর মিত্র কি এসেই পড়লেন? উনি কার পক্ষ নেবেন, ডিরেক্টরের নাকি নিজের নাতির? নীলকে কি চেনেন প্রবীর মিত্র? আদ্রিতা কি এবার জানতে পারবে নীলের আসল পরিচয়?